বাংলাদেশ ভারতে আটক ৪ জনকে আদালতে হাজির করা হবে আজ। এমপির খণ্ডিত মরদেহের সন্ধানে ২৪ পরগনায় পুলিশের উদ্ধার অভিযান। অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীনরাই দায়ী অভিযোগ বিএনপির। রিজার্ভ কম হলেও স্থিত অবস্থায় আছে বলছে আওয়ামী লীগ। সংসারের যে খরচ সেটি যেখানে আমি হিমশিম খাচ্ছি, পাচ্ছি না, সেখানে পাওনাদাররা যখন আমাকে টাকাটা দিবে তখন আমার অবস্থাটা কি হবে? আমাদের রিজার্ভটা কিছুটা কমে এসেছে, কিন্তু এখন খুব যে সংকটজনক অবস্থা আছে এরকম নয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ক্রোক ও ২৭ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ। আদালতের দুদকের আবেদনে এই আদেশ। ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ। হেলিকপ্টার দুর্ঘটনার ১.৫ মিনিট আগেও পাইলটের যোগাযোগ হয়েছে বহরের অন্য ২ হেলিকপ্টারের সঙ্গে, মেলেনি কোনো আঘাতের চিহ্ন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনারা দেখছেন যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ভারতের সিআইডির হাতে গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজ তোলা হচ্ছে দেশটির বারাসাত আদালতে। পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার ভাঙড় এলাকায় এমপি আনারের দেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে। এই তথ্য পেয়ে তল্লাশি শুরু করে সিআইডি। এ সময় জিহাদ হাওলাদার নামের এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে তারা, এমনটাই জানিয়েছে সিআইডি। অভিযুক্ত জিহাদকে বারাসাত আদালতে তোলা হবে। তার বক্তব্য যাচাইয়ে পিসি রিমান্ডে নেওয়া হবে বলেও জানিয়েছে সিআইডি। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে চাই আপনাদের। সেটি জানাতে কলকাতা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানবো বিস্তারিত। সুকান্ত, জিহাদ হাওলাদারকে ঠিক কখন আদালতে তোলা হবে সেটি একটু বিস্তারিত জানতে চাই। একই সাথে আপনি জানাবেন হত্যাকাণ্ড সম্পর্কে আরও নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা। এখন ভারতীয় সময় সকাল 10:30 অর্থাৎ ঠিক 2 মিনিট আগে কিন্তু এই জিহাদ হাওলাদার তাকে কিন্তু আনা হয়, এবং আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে এই গাড়িতেই কিন্তু করে আনা হয়, এবং এই গাড়িতে আনার পরে এই যে আমার পেছনে যে কোর্ট লকআপ রয়েছে এখানেই কিন্তু তাকে রাখা হয়েছে, এবং তার বিরুদ্ধে যে ভারতীয় দণ্ডবিধির যে ধারাগুলি রয়েছে অর্থাৎ ৩০৭ থেকে এবং পরিকল্পিতভাবে যে তাকে খুন করা হয়েছে, এই ধারাগুলি কিন্তু এখনো পর্যন্ত তাকে দেয়া হয়েছে। এবং সকাল থেকে কিন্তু সিআইডির টিম তারা কিন্তু তাকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ব্লকের ৩টি থানা এলাকায় কিন্তু তারা খোঁজ তল্লাশি করেন যে সাংসদের শেষ দেহাবংশ কোথায় কোথায় ফেলা হয়েছে, এবং তিনি সেগুলো চিহ্নিত করেন। সেই জায়গাগুলি, লোকেশনগুলি ট্রেস আউট করার পরে আজকে তাকে এখন কোর্টে তোলা হলো। ঠিক দুপুর 2টার সময় তার বিচার হওয়ার কথা, এবং বিচারক তাকে কয়দিন সিআইডির হেফাজতে দেয় সেটাই এখন দেখার। পাশাপাশি তাকে হেফাজতে নেওয়ার পরে সম্ভবত যে এই যে যেখানে যেখানে এই দেহাবংশ ফেলা হয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বাংলাদেশ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিম এসেছে নিউ টাউন থানায়। তারা এই যে খালগুলিতে যেখানে যেখানে ফেলা হয়েছে তার দেহাবংশ সেখানে নেমে তারা তল্লাশি অভিযান শুরু করবে, এমনটাই কিন্তু সিআইডি সূত্রে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায়, আপনার মাধ্যমে জানছিলাম বিস্তারিত। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে সর্বশেষ জানাতে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী যুক্ত রয়েছেন। তিনি রয়েছেন ডিবি কার্যালয়ে, সেখান থেকে তিনি আমাদের সরাসরি জানাবেন। রাব্বি, একটু জানতে চাই ডিবি কার্যালয়ে হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা, এবং সবশেষ পরিস্থিতি কি, বিশেষ করে আসামিদের আদালতে নেয়ার ব্যাপারে নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? রেজা, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু এই হত্যা মামলায় মোটিভ কিন্তু পুলিশ জানিয়েছে যে কেন কি জন্য এই হত্যাকাণ্ড, এবং কলকাতা পুলিশও কিন্তু আসামি গ্রেফতার করেছে। আজকে সেখানকার আদালতে এক আসামিকে তোলা হবে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে আমি যদি বলি যে ডিবি পুলিশ, তারা কিন্তু শুরু থেকেই ঘটনার পরপরই কিন্তু 3
আসামিকে গ্রেফতার করেছে। সেই 3 আসামি হলেন, আপনি জানেন যে এখানে একজন নারী আছে সেলাস্তি রহমান, তানভীর ভূঁইয়া এবং সেই সঙ্গে শিমুল ভূঁইয়া। এই শিমুল এবং তানভীর তারা দুজনই কিন্তু সম্পর্কে তারা চাচাতো ভাই। এবং সেই সঙ্গে একটু বলতে চাই যে এই 3 জনকে আজ দুপুর নাগাদ 3টার আগে আদালতে তোলা হবে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এই রিমান্ড মূলত এরই মধ্যে তারা বেশ কিছু তথ্য কিন্তু ডিবি পুলিশকে দিয়েছে। তারপরও আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু মরদেহের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, যে মরদেহগুলো কোথায় ফেলা হয়েছে। সেই মরদেহের হদিস পাওয়ার জন্যই মূলত 2 দেশের পুলিশ তারা চেষ্টা করছে। গতকালও কিন্তু 4 সদস্যের একটি টিম ডিবি কার্যালয়ে এসেছে, বাংলাদেশ পুলিশের সাথে তারা যৌথভাবে কাজ করছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদও করেছে। এবং এখন যে বিষয়টি সেটি হচ্ছে আনুষ্ঠানিকতার বিষয় আছে। আপনি জানেন যে এই আসামি গ্রেফতার হয়েছে, আরও 3 দিন হয়ে গেছে। সেক্ষেত্রে আদালতে তাদেরকে সোপর্দ করার একটি বিষয় আছে, আইনি বাধ্যবাধকতার বিষয়। সেই কারণেই তাদেরকে আজকে আদালতে নেওয়া হবে এবং আনুষ্ঠানিক যে রিমান্ড, সেই রিমান্ডে আনা হবে, তেমনটাই কিন্তু আমরা জেনেছি। রেজা, নিশ্চয়ই সেই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে সবশেষ তথ্যগুলো আরও বিস্তারিত জেনে নিতে পারবো। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ব্যাপারে অর্থাৎ এই ঘটনার বিস্তারিত জানবো আমরা আরও আমাদের সংবাদের পরবর্তী অংশে। সামনের দিনগুলোয় দেশের অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে মনে করে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। নেতারা বলছেন, ডলার ও রিজার্ভ সংকট, মূল্যস্ফীতি সহ অর্থনীতির সামগ্রিক দৈন্যদশার জন্য দায়ী ক্ষমতাসীনরাই, যার সমাধান গণতান্ত্রিক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা। সাধারণের সামনে দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে আগামীর আন্দোলনে পরিকল্পনা করছে বিরোধী দলগুলো। সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি ও সমমনা দলগুলোর সরকার পতনের এক দফা আন্দোলন অনেকটা মুখ থুবড়ে পড়ে 28 অক্টোবর মহাসমাবেশ পণ্ডের মধ্য দিয়ে। এরপর 7 জানুয়ারির নির্বাচনও প্রতিহত করতে পারেনি তারা। মিথ্যা কথা বলছে, মিথ্যা ডাটা দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে। নির্বাচন ও নতুন সরকার গঠনের দীর্ঘদিন পর হলেও হতাশা কাটিয়ে সোচ্চার হচ্ছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। লিয়াজু কমিটি বিশ্লেষণ করেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নেতারা বলছেন, বাজারে পণ্যের দামে আগুন, কয়েক মাসের মধ্যে বাড়বে নগদ টাকার সংকট, বৈদেশিক ঋণের বোঝা আরও চাপানো হবে জনগণের উপর। সংসারের যে খরচ, সেটি যেখানে আমি হিমশিম খাচ্ছি, পাচ্ছি না, সেখানে পাওনাদাররা যখন আমাকে তাগাদা দিবে তখন আমার অবস্থাটা কী হবে। আর কয়েকটা ব্যাগ তো রুগ্ন নয়, এটা বোধহয় আয়ুষ্কালই শেষ হয়ে গেছে। টাকার 7 টাকা অবমূল্যায়ন করে IMF এর একটা ছোট অঙ্কের একটা ঋণের জন্য, সেই ঋণ সরকারকে কতখানি রক্ষা করবে জানি না, কিন্তু জনজীবনে আর্থিক নানা ক্ষেত্রে এটার নেতিবাচক যে অভিজ্ঞতা সেটা অনেক বেশি। এই যে 22-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক বলছে $55 বিলিয়ন আমাদের রপ্তানি, কিন্তু অপ্রত্যাশিত এই রপ্তানি আয় সেটা $12 বিলিয়ন উপরে, অর্থাৎ $12 বিলিয়ন আসেনি। নেট রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসছে বলে এখন বলা হচ্ছে। পুরো অর্থনৈতিক ফলাফলটা বিদ্যমান একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাজনৈতিক বন্দোবস্তের ফলাফল। বিরোধী নেতারা বলছেন, অর্থনৈতিক সংকটের জন্য দায়ী সরকার, কারণ ক্ষমতাসীনদের ব্যাংক লোপাট, দুর্নীতি ও অর্থ পাচার। দুর্নীতি, লুণ্ঠনের অবাধ সুযোগ দিয়ে কিন্তু তারা এই ক্ষমতাটা টিকিয়ে রেখেছে। সংকটটা তারাই সৃষ্টি করেছে, কাজে এই সংকট সমাধানের কোনো সক্ষমতা তাদের নেই। সরকার সম্ভবত পরোক্ষভাবে এসব যে মুনাফাখোর সিন্ডিকেট কোনো না কোনোভাবে তাদের কাছে সরকার জিম্মি। মোরাল বা ইথিক্যাল যে অথরিটি বা শক্তি লাগে, দুর্ভাগ্যজনকভাবে এটা না থাকাতে কেউ সরকারের কথা শুনছে না। এই সরকারের আমলে যেই ব্যাংকগুলো দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় আওয়ামী লীগের নেতাদেরকে, সেই ব্যাংকগুলো আজকে ফোকলা। সরকারি দলের নেতা কর্মীদের বাড়ি ঘরে যদি অভিযান চালানো হয়, কোটি কোটি টাকা, ডলার আপনারা পাবেন। এক কথায় সরকার নেই, রাষ্ট্রযন্ত্রের, সেটা প্রশাসন থেকে আরম্ভ করে রাজনৈতিক যারা আছে সকলের একটা যৌথ সুবিধা আছে। সাধারণ মানুষ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য সহ প্রতিদিন যে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে, সেই বিষয়টি সামনে রেখে সোচ্চার হচ্ছে বিরোধী দলগুলো। দেশের অর্থনৈতিক সংকটকে সামনে রেখেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। এই পরিস্থিতি চলতে দিলে দুর্ভোগ আরও বাড়বে, দুর্গতি আরও বাড়বে, অনিয়ম বাড়বে, কারণ কেউ কথা শুনছে না। প্রত্যেকে মনে করেন যে তারা সরকারকে টিকিয়ে রেখেছে। একটা পলিটিক্যাল পার্টি
তাকে অলওয়েজ কেয়ারফুল থাকতে হয় যে পিপল সেন্টিমেন্ট অফ দ্য পালস, মানুষ এখন কি চায়, মানুষের কি সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার, এগুলোকে নিয়ে জনসম্পৃক্ততামূলক কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যে বন্দোবস্তে চলছে এটার বদল ঘটাতে হবে, সেইটাই বাংলাদেশে এই অর্থনৈতিক সংকট বলেন, দুর্বৃত্তায়ন বলেন, এই রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এটা বদল ঘটানোর, এর পরিবর্তন করার গ্যারান্টি। বিএনপি ও আন্দোলনরত সমমনা দলগুলোর নেতারা বলছেন জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারই দিতে পারে এই অর্থনৈতিক সংকটের সমাধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দেশের রিজার্ভের পরিমাণ কম হলেও স্থিত অবস্থায় আছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এ নিয়ে বিএনপির অভিযোগ কাল্পনিক। বৈশ্বিক পরিস্থিতিতে নিত্যপণ্য নিয়ে অস্বস্তি থাকলেও নিয়ন্ত্রণে আন্তরিকতার ঘাটতি নেই। সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংকট মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। এ নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে না বিএনপি। তাহিদ মিথুন জানাচ্ছেন বিস্তারিত। টানা 4 মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। তাদের আমলে একটা সময় দেশের রিজার্ভের আকার ওঠে অনন্য উচ্চতায়। $48 বিলিয়ন বেশি হয় বিদেশি মুদ্রার মজুদ। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির হার ছিল 6% ঘরে। এক দশক ধরে 6% বেশি ছিল গড় জিডিপি। 8% ওঠে মোট দেশজ উৎপাদন। সরকারের নানামুখী উদ্যোগে এখন 20% ঘরে দারিদ্র্যের হার। তবে 2019-এ তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর করোনা মহামারীর ধাক্কা লাগে অর্থনীতিতে। সংকট থেকে উত্তরণে নানা পরিকল্পনায় এগিয়ে চলে সরকার। এরপরই আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সৃষ্টি হয় বৈশ্বিক সংকট। এমন পরিস্থিতিতে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। ঘনীভূত হয় অর্থনৈতিক সংকট। রিজার্ভ ডলার সংকট আলোচনা আসে ঘুরে ফিরে, যদিও রিজার্ভ নিয়ে সর্বোচ্চ তৎপর সরকার। অর্থনীতির এমন পরিস্থিতিতে সরকার 1 বছরও টিকতে পারবে না বলে দাবি বিএনপি ও সমমনা দলগুলোর। কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন, রিজার্ভ নিয়ে অভিযোগগুলো কাল্পনিক। বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় তৎপর সরকার। বিশ্ব রাজনীতিতে যখন অস্বস্তি দেখা যায়, সেই জায়গা থেকে অর্থনীতিতেও তখন কিছু সমস্যা, সংকটের সৃষ্টি হয়। বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। সংকট যদি থেকেও থাকে, সে সংকটে উত্তর ঘটানোর মতো দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। সব মিলিয়ে এই প্রায় 4টা বছর 5টা বছর যে প্রচণ্ড অর্থনৈতিক একটা বৈশ্বিক মন্দা গেছে, সেই মন্দার কারণে বাংলাদেশের উপরও মন্দার ছায়া ছিল, বা এর আঘাতের কারণে আমাদের রিজার্ভটা কিছুটা কমে এসেছে। কিন্তু এখনও খুব যে সংকটজনক অবস্থা আছে এরকম নয়। বিএনপি রাজনীতি এতটাই দুর্দশার মধ্যে চলে গেছে যে তারা কোনো নির্বাচন করতেও সাহস পায় না। তো এই ভীতি কাটানোর জন্য এখন মাঝে মধ্যেই দলীয় কর্মীদের চাঙা করার জন্য সরকার বিরুদ্ধে কাল্পনিকভাবে তারা এই ধরনের একটা প্রচার করছে যে সরকার 1 বছর টিকবে কি 2 বছর টিকবে এরকম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ বলে দাবি বিরোধী দলগুলোর। তবে সরকার বলছে, বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিরতা, তাই দেশে পণ্যমূল্য সমন্বয়ে কিছুটা হিমশিম অবস্থা হলেও কড়া নজরদারি আছে সরকারের। বেসামাল একটি গতি দ্রব্যমূল্য নিয়ে রয়েছে, এটি অপ্রিয় সত্য কথা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় সহ মার্কেট বাজার ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অত্যন্ত তৎপর রয়েছে। মানুষ কিন্তু প্রতিক্ষণে সার্বিক খবর রাখছে, অবহিত হচ্ছে। কাজে সেই মানুষদেরকে কিন্তু বিভ্রান্ত করতে বিএনপি, জামাত এ অপশক্তি পারে নাই। অনেক সময় দ্রব্যমূল্য আমরা দেখি যে নিয়ন্ত্রণে রাখা যায় না, বিভিন্ন কারণেই হয়তো রাখতে পারে না। তো সেটা সরকার চেষ্টা করতেছে আন্তরিকভাবে, যাতে দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের কাছে একটা সহানুভূতির পর্যায়ে থাকে। মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে যে সরকার পতন ঘটবে, এই ধরনের কথা বলে কোনো লাভ হবে না। নেতারা জানিয়েছেন, টানা ক্ষমতা থাকলেও আওয়ামী লীগ আত্মতুষ্টিতে নেই। মানুষের দুর্ভোগ লাঘবেই সরকারের চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্বের 7ম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশের নাম বাংলাদেশ। 2041 সালে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছে সরকার। জনগণ কিন্তু সমস্ত বিষয়গুলি অনুধাবন করছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
এমপি আনোয়ারুল যে কলকাতায় সঞ্জীবা গার্ডেনে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এমপি গিয়েছিলেন 2 জনের সাথে, কিন্তু জীবিত আর বের হননি, হয়েছেন খণ্ড খণ্ড হয়ে ব্রিফকেস আর পলিথিনে। পুরো কিলিং মিশনের সবার সামনে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। দেখুন মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 13 মে সোমবার 2:51 কলকাতার সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় এমপির সাথে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এমপিকে, আর তার সাথে আমানুল্লাহর সহযোগী ফয়সাল। ফ্ল্যাটে ঢোকার সময় এমপি আনার তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। বেশ শান্তশিষ্ট এবং স্বতঃস্ফূর্তভাবেই ঢুকতে দেখা যায় তাকে। এরপর বেশ কয়েক ঘন্টা ওই ফ্ল্যাট থেকে কাউকে বের হতে দেখা যায়নি। জীবিতভাবে আর বেরও হননি ফ্ল্যাটে ঢোকা এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তার হাতে একটা লাগেজ। এরপর তার সাথে পলিথিন এবং কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরও একজন। ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় শিমুল ভুইয়া বাইরে থেকে দরজায় চাবি দিয়ে লক করে দেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপির মরদেহ গুম করতে। পুরো কিলিং মিশনের নেতৃত্বে বেশ সামনে থেকে দেখা যায় শিমুলকে। এর আগে মতিঝিলে টিপু হত্যা মামলার রহস্য উন্মোচন এবং বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যার রহস্য উন্মোচনে ভূমিকা রাখা গোয়েন্দা কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মামলার রহস্য উন্মোচন এবং বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যার রহস্য উন্মোচনে ভূমিকা রাখা গোয়েন্দা কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরের দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন। দুদকের মুখ্য আইনজীবী জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় দুদকের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের ধারাবাহিকতায় দুদকের তদন্তকারী কর্মকর্তা দুদকের পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেছেন। আদালত আবেদন পর্যালোচনা করে এই আদেশ দিয়েছেন। একই সাথে ২৭টি ব্যাংকে ৩৩টি অ্যাকাউন্ট জব্দের নির্দেশনাও দেওয়া হয়েছে। ঢাকার মহানগর স্পেশাল জাজ আজকে দুর্নীতি দমন কমিশনের আবেদনটি পর্যালোচনা করে আইনজীবী নথি দেখে এটা জব্দের নির্দেশ দিয়েছে, যেখানে হলো ৮৩টা দলিলের প্রপার্টি আছে এবং প্রায় সম্ভবত ৩৩টা ব্যাংক অ্যাকাউন্ট আছে।